সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি ঘাড়ের ব্যথায় ভুগছেন না বা ভুগেননি এমন লোকের সংখ্যা পাওয়া কিন্তু কম। অনেক সময় সেই ব্যথাটি সাময়িক চলে যায়, কিন্তু ঘাড়ের ব্যথা যদি হয় এবং সেটি যদি কোনো কারণে স্থায়ী হয় এবং সেটি যদি আমরা বলি যে ছড়িয়ে যায় হাতের দিকে অথবা মাংসপেশির দিকে, তাহলে কিন্তু সেখানে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সব ঘাড়ের ব্যথাকে আসলে সহজভাবে নিলে হবে না। অনেক সময় আমাদের ঘাড়ের মেরুদণ্ডের মধ্যে যে কশেরুকাগুলো রয়েছে বা স্পাইনগুলো রয়েছে, সেখানের মাঝে যে ডিস্ক রয়েছে, যে চাকতিটি, সেটি কিন্তু অনেক সময় সরে যেতে পারে, যেটিকে আমরা ডিস্ক প্রোলাপস বলে থাকি। এছাড়া অসংখ্য কারণ রয়েছে ঘাড়ের ব্যথার। এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। আপনাকে স্বাগত স্যার। ধন্যবাদ। আমরা আসলে শুরুতেই বলছিলাম যে ঘাড়ের ব্যথা কিন্তু ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে দেখলাম যে ঘাড় ব্যথা করছে এবং ছড়িয়ে যাচ্ছে। অনেকেই যারা ঘাড় ঝুঁকে, এখন তো ডিজিটাল যুগ, সবাই কম্পিউটারে মোবাইলে বিভিন্ন রকম কাজ করার পরে দেখা যাচ্ছে ঘাড়ে ব্যথা হচ্ছে। এছাড়াও যারা অতিরিক্ত ওজন বহন করে অথবা সাডেন কোনো ধরনের প্রেশার পড়ে, তাদের ক্ষেত্রে ঘাড়ের সমস্যা অনেক সময় ফিল করে। কি ধরনের আসলে কারণ রয়েছে ঘাড়ের ব্যথার পেছনে, এবং সবচেয়ে আসলে এর মধ্যে কমন বা মানে সবচেয়ে পাওয়া যায় কোনগুলো ঘাড়ের ব্যথা? আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলছেন যে ঘাড়ের ব্যথা যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে। অনেক সময় যদি আমাদের বিছানায় বালিশটা ঠিকমতো হলো না, শোবার কারণের জন্য পজিশনটা যদি ঠিকমতো না হয়, তখন কিন্তু অনেক সময় ঘাড়ে ব্যথা হয়। এগুলো আবার চলে যায়। আর মেইন যেটা আমরা ঘাড়ে ব্যথা যদি বলি, কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো আঘাতজনিত ঘাড়ে ব্যথা, আরেকটা হলো বয়সজনিত ঘাড়ে ব্যথা, আরেকটা হলো যে ঘাড়ের যে কশেরুকা যেটা বললেন, ওখানে যে কোনো ইনফেকশন থাকে বা বয়সের কারণে যে চেঞ্জ হয়ে যায়, সে কারণের জন্য যদি হয়। আবার অনেক সময় আপনার টিউমার বা ক্যান্সারের কারণের জন্য হয়। একই সাথে আমাদের ভুলে যাওয়া ঠিক না যে ছোট বয়সেরও কিন্তু জন্মগত কিছু ত্রুটি, যেটা আমরা বলি ডেভেলপমেন্টাল বা কনজেনিটাল কিছু প্রবলেমের জন্য কিন্তু ঘাড়ে ব্যথা হয়। আজকে আমরা যে বিষয়ে বলতে চাই যে ঘাড়ের ব্যথা, সেটা আপনি যেটা বললেন যে একটা প্রাপ্ত বয়সে মানে কেন ঘাড়ে ব্যথা হতে পারে, এটা যদি আমরা ধরি, কোনো আঘাত নাই, বড় ধরনের কোনো আঘাত নাই, তারপরেও যদি ঘাড়ে ব্যথা থাকে, সেটা কারণটা কি? এটা কারণটা আপনি একটু আগে যেটা বলছিলেন যে আমরা ডিস্ক, অর্থাৎ কিনা পুরা মেরুদণ্ডটা, আমাদের ধর অনেকগুলো মেরুদণ্ড, হাড়, ছোট ছোট হাড় নিয়ে মেরুদণ্ড। ঘাড়ের পোর্শনটা যদি আমরা চিন্তা করি, এই ঘাড়ে কিন্তু আপনি যেটা আমাদের ইনসাইডে দেখতে পাচ্ছেন যে একটা বাঁকাতেরা মডেল, এইটা এই ঘাড়ের যে পার্ট, এই ঘাড়ে কিন্তু আপনার 7টা ছোট বড় বিভিন্ন সাইজের 7টা কশেরুকা নিয়ে আমাদের হলো এই মানে এটা সার্ভাইকাল স্পাইন। এই সার্ভাইকাল স্পাইন, এই যে আমরা যদি ছবিটার দিকে তাকাই, তাহলে আপনি দেখবেন যে এটা একটা ভার্টিব্রার ধরে, ওই যে মাঝখানে লাল একদম প্রথম যেটা আমার বাম পাশে, হ্যাঁ, এইটা কিন্তু একটা সুন্দর দুইটা হাড়ের মাঝখানে যেটা ডিস্ক থাকে, কশেরুকাগুলো যে লেগে থাকে একটা সাথে একটা, সেটা একটা স্প্রিংয়ের মতো জিনিস দ্বারা থাকে। মাঝখানে একদম নরম জিনিস, চতুর্দিকে আবার এটা অনেক লেয়ার বাই লেয়ার থাকে, যেটা আমরা বলি অ্যানুলাস ফাইব্রোসাস। আর মাঝখানে যেটা সেন্ট্রালি লাল, যেটা ছবিতে দেখতে পাচ্ছেন, এটাও নিউক্লিয়াস পারপাসাস। এর মধ্যে আসলে এরকম স্প্রিংয়ের মতো আমরা কাজ করি। আমরা যখন শুয়ে থাকি তখন কিন্তু ইনফ্যাক্ট এটা রিল্যাক্স এরকম আমরা লম্বা হয়ে যায়। আবার যখন আমরা দাঁড়িয়ে থাকি, এটা একটু চাপ পড়ে, অর্থাৎ কিন্তু আমরা একটু খাটো হয়ে যায়। তাহলে এরকম একটা স্প্রিং চতুর্দিকে আপনার অনেকগুলো লেয়ার দ্বারা থাকে। এগুলো যদি কোনো কারণে লিক হয়, আগের ছবিটাই যদি আমরা দেখি, আগের ছবিটা যেমন আমরা প্রথমটা টোটালি নর্মাল, মাঝখানে যেটা আছে দেখেন সেটা কিন্তু মনে হয় একটু ওই যে একটা কিডনি শেপের মতো লালটা মনে হয় তার বাম সাইডে, মানে আমার দিক থেকে ডান সাইড মনে হয় যেন একটু বেরিয়ে আসছে। আরও যদি আমি 3 নাম্বার যাই, দেখেন যে একদম বের হয়ে মোটা হয়, যে একটা নার্ভ রুট ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, রুটের মধ্যে সে লেগে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো প্রথম যে আমরা ডিস্ক দেখতে পাচ্ছি, এটা হলো নর্মাল ডিস্ক। দ্বিতীয় যেটা, এই যে ডিস্কগুলোকে যে ধরে রাখে নিউক্লিয়াস পালপাসাস লাল, এটাকে যে চতুর্দিকে লেয়ার থাকে, কিছু যদি ড্যামেজ হয়ে যায়, আপনি দেখেন ডান পাশে মনে বেরিয়ে যাচ্ছে, তখনই কিন্তু ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায়। এটাকে আমরা বলি ডিস্ক প্রোলাপস। অন্য কারণের জন্য হাড় সরে যেতে পারে, হাড়ের ক্ষয় হতে পারে, ইনফেকশন হতে পারে, টিউমার হতে পারে, যেটা আমরা বলছিলাম। কিন্তু আমরা যদি মনে করি যে তেমন বড় ধরনের আঘাত নাই, এটা হাঁচি কাশি, গাইতে যাচ্ছে, এটা ঝাঁকি লাগলো, মনে একটু ব্যথা, সেইটা কি? সেটা হলো ডিস্ক প্রোলাপস। এটা ডিস্ক প্রোলাপস ধরেন হলো
কোমরের দিকে একটু বেশি হয়ে থাকে এবং কোমরের যে ডিস্ক প্রলাপস সেটা কিন্তু তুলনামূলকভাবে প্রায় 15 গুণ 15 টাইমস মোর 15 গুণ বেশি থাকে। কোমরটা, কিন্তু ঘাড়ে একটু কম। স্যার, তারপরেও আমরা ঘাড়ের যে মানে লাস্ট যেটা ধরেন আমরা বলছি 7টা ভার্টিব্রা থাকে কশেরুকা, 5, 6, 6, 7 এই জায়গায় ডিস্ক প্রলাপস হয় এবং বেশি হয়। মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এই ছবির মতো যদি হয় ব্যথাটা তখন ঘাড়ে থাকবে, আচ্ছা, হাতে যাবে না। কিন্তু লাস্টের যে ছবিটা দেখেন বের হয়ে মোটা ওই যে একটা তারের মতো তারের মতো, হ্যাঁ। বাম দিকে নার্ভ, তাহলে কিন্তু বাম হাতে যাবে। এটা একটা সুন্দর জিনিস যে প্রথম যখন ব্যথা থাকবে ডিস্ক তখন সেটা হলো কোনো নার্ভকে টাচ করে নাই, শুধু ঘাড়ের মধ্যে ব্যথা। এটাকে আমরা প্রোট্রুশন বলছি কি? প্রোট্রুশন, রাইট, এটা আমরা বলছি প্রোট্রুশন। দেন হলো প্রোলাপস ডিস্ক। এটা ডিস্ক প্রোলাপস যেটা ফাইনালটা, এবং এইটা প্রোলাপস হয়ে গিয়ে যখন নার্ভে টাচ করবে তখন ঘাড় থেকে হাতের দিকে যাবে। অনেকে অবশ্যই এটাও বলে যে আমার হাতে ব্যথা, মানে এটা বুঝতেই আমরা পারে না আমি যে অনেকে। পরের হ্যাঁ, স্লাইডে আমি যাই, এখন আপনি দেখেন যে একদম যে প্রথম যে আমাদের প্রথম দিকে ব্যথাটা থাকবে ঘাড়ের সামনে এবং পিছনে। প্রথম ছবিটা দেখেন ঠিক শোল্ডারের উপরে। জি জি, সেটাই দেখছি। আচ্ছা, প্রথম লাইনে না দ্বিতীয় লাইনে যেটা আমরা মানুষের মতো ছবি যেটা আছে, জি, তো এখন এই ব্যথাটা প্রথম ঘাড়ে, তারপর কাঁধে যাবে, তারপর আস্তে আস্তে হাতে বাহুতে যেটা আমরা বলবো কেমন। এবং অনেক সময় যখন এই নার্ভের কাছাকাছি থাকে একটু ঝিনঝিন ঝিনঝিন করবে। আপনি দেখেন যে এই যে প্রথম নিচের যে লাইনের 4টা ছবি, প্রথম দিকে ঘাড়ে, তারপরে ধরেন হলো হাতের দিকে যাচ্ছে, এবং লাস্টের যে ছবিটা 4 নাম্বার পুরা হাত, হাত বলতে আমরা বাহু, আমরা যেটাকে আমরা বলি Arm and ফোর forearm। এবং লাস্টের দিকে আঙ্গুলগুলো পর্যন্ত চলে যাচ্ছে। এখন এই যে মানে স্পেসগুলো কোন পর্যন্ত যাবে, এই যে আমরা ছবিগুলো দেখালাম, এগুলো নির্ভর করে যে কোন লেভেল, অর্থাৎ কিনা এই যে আমরা 7টা ভার্টিব্রা পর থাকে, যদি একদম উপরের দিকে থাকে তাহলে ধরেন একদম ঘাড় বা আর্মের দিকে থাকে, আবার যখন নিচের দিকে নেমে আসবে আস্তে আস্তে ওই যে 5, 6, 6, 7 এই দুইটা জায়গা হলো কমন। তখন যখন এরকম হয় তখন কিন্তু আপনার একদম হাতের আঙ্গুল পর্যন্ত চলে যায়। তার আগে হতে পারে শুধু ঘাড় ব্যথা, কিন্তু হাতটা একটু ঝিনঝিন লাগতেছে। আবার অনেক সময় মাঝখানে থেকে এত বেশি বড় হয় 2 হাতেই যেতে পারে, 2 হাতেই যেতে পারে, এবং 2 হাতে যখন যাবে তখন কিন্তু ধরেন হাতগুলো ঝিনঝিন, অনেক সময় মনে হবে কি যেন আমার হাতে যেন একটু ময়লা লেগে আছে, হ্যাঁ, এবং এবং এই হাতগুলো আমি মনে হয় কেমন যেন একটা ডিসকমফোর্ট, ঝিনঝিন, হ্যাঁ, টিংলিং সেন্সেশন, অবশ অবশ এরকম একটা অবস্থা থাকে। আবার এইটা যদি বেশি চাপ দেয়, আমরা যেটা বলি স্পাইনাল কর্ড, অর্থাৎ এই যে কশেরুকা তার পিছনে মোটা একটা রগের মতো থাকে স্পাইনাল কর্ড, ব্রেন থেকে লাগানো, 2 হাতের মধ্যে ইলেকট্রিক তারের মধ্যে যাবে, তারপরে কোমর, পেট, পিঠ, লাস্টে কিন্তু হাতের দিকে যায়। হাতের দিকে। এটাই আসলে মানে প্রধান লক্ষণটি যে ঘাড়ে ব্যথা এবং এবং এটা যদি আমরা বলেন যে কারণটা কি, আমার হচ্ছে না আপনার হচ্ছে, হঠাৎ করে কেন কারণ হলো, 1 নম্বর কারণ হলো আঘাত। সাধারণত দেখা যায় যে হঠাৎ কেমন জোরে একটা আঘাত হলো, আপনি বলছেন যে আমাদের দেশে যেটা আছে একটা পিকুলার মাথার মধ্যে বোঝা নেওয়া, এটা কিন্তু কোনো ডেভেলপ কান্ট্রিতে নেয় না, কেউ না সভ্য জগতে কেউ মাথায় করে কোনো বোঝা নেয় না। কিন্তু আমাদের দেশে পারিপার্শ্বিকতার কারণের জন্য, আমাদের বিভিন্ন কারণের জন্য, আমাদের ধরেন মানে কি বলবো অর্থনৈতিক স্বল্পতার কারণে একটা গ্রুপ অফ পিপলকে তাদের এই কাজ করতে হয়। তখন কিন্তু অনেক সময় যে হঠাৎ এত বেশি চাপ লাগলো এবং তখন কিন্তু এই ডিস্ক প্রলাপস হয়ে যায়। আবার যখন আপনি গাড়িতে যাচ্ছেন ভাঙা রাস্তায় এমন একটা ঝাঁকি লাগলো, এই ঝাঁকিতেও কিন্তু ডিস্ক প্রলাপস হয়। এবং আপনার একটা হাসি কাশি দিলে অনেক সময় যাদের শ্বাসকষ্ট থাকে, আপনার হলো ধরেন যেটাকে আমরা বলি অ্যাজমা, আবার ধরেন যাদের কোষ্ঠকাঠিন্য থাকবে, শক্ত পায়খানা, স্ট্রেস দিচ্ছে, প্রস্রাবে আপনার প্রোস্টেটিক প্রবলেম বয়সজনিত কারণে, তাদের কিন্তু এই ধরনের ডিস্ক প্রলাপস হয়। আমাদের দেশে ইদানিং দেখা যায় খুব মানে একটা কমন, যেটা হলো আপনার ইয়াং থেকে শুরু করে সবাই আমরা কম্পিউটার এবং বিশেষ করে মোবাইল ব্যবহার করি, ল্যাপটপ, আর হলো মোবাইলে তো আমাদের ফেসবুকিং, এই যে লং টাইম ফেসবুকিং, দেখা যায় ধরেন আমি যখন আমার ঘাটটা এরকম স্বাভাবিক থাকবে তখন আমার এইটার যে ওয়েট, যখন আমি একটু সামনে দেবো এর ওয়েট অনেক বেশি বেড়ে যায়, অ্যাক্সিস মনে হবে যেন আপনার মাথার মধ্যে একটা ওজন দিচ্ছে, এবং লাস্ট আরও যখন বেশি যাবে অনেক বেশি ওয়েট। এটা ধরেন এই অ্যাঙ্গুলেশন, ধরেন আমাদের 60 ডিগ্রি আমাদের অ্যাঙ্গুলেশন হলে মাথার মধ্যে মনে হবে একটা 7-8 কেজি ওজনের একটা বাচ্চা বসে আছে। এই যে স্ট্রেস দিলে ওই যে আমরা বলছিলাম যে স্প্রিংয়ের মতো কাজ করে, এই স্প্রিং কিন্তু আস্তে আস্তে বসে যায়। এবং এই জন্য আমরা বলি যে যারা যে টেস্ট দিচ্ছে সবসময় আঙ্গুল ব্যবহার করতেছে, এইটার কারণে জন্য কিন্তু হাত ব্যবহার হয়, ঘাড়ে ব্যথা হয়। আমরা বলি হ্যান্ড নেক সিনড্রোম। এই যে হ্যান্ড নেক সিনড্রোম, যে হাতের কারণে ব্যবহার করার জন্য
ঘাড়ের মধ্যে আপনার সিমটমস উপসর্গ দেখা দিচ্ছে। তার অন্যতম কারণ হলো লং টাইম ফেসবুকিং। এবং এটার একটা প্রবলেম হলো যে আমরা যখন এই ফেসবুকিংগুলো করি শুয়ে শুয়ে এই হেলান দিয়ে সোফায় বসে বিছানার মধ্যে হেলান দিয়ে নানা রকম পোস্টারটা ঠিক পোস্টারটা ঠিক থাকে না। যদি আমাদের দেখা যায় পোস্টার মেনটেনেন্স হয়ে যদি আমরা করি, যেমন আমি যখন আপনার নিয়ম কি, আমি কম্পিউটারে যদি মনিটরের দিকে তাকাই, নিয়ম হলো আপনার আই লেভেলে থাকবে। যখন আপনি নিচে হবো, ওই যে বললাম অ্যাঙ্গুলেশন বাড়বে, ওয়েট বাড়বে, আরও যখন নিচে থাকবে আপনার হলো এই যে স্ট্রেস পড়বে, এই স্ট্রেসের জন্য কিন্তু আমাদের একটা হলো ডিস্ক প্রলাপস হয়, আর একটা হলো মেকানিক্যাল, পিছনে মাসেলগুলো দুর্বল হয়ে যায়। আমরা এই প্রসঙ্গে আরো কথা বলতে চাই, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিব। সুপ্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, কথা বলছি ঘাড়ের ব্যথার কারণ এবং প্রতিকার নিয়ে। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। আজকে কথা বলছিলাম ঘাড়ের ব্যথার কারণ এবং কি করা যায়, কি করণীয়। সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। স্যার, আমরা আসলে ফিরে আসলাম। ফিরে এসে জানতে চাই আসলে এই ঘাড়ের ব্যথা তো আসলে বললেন অনেক কারণে হয়, কিন্তু আসলে কি কারণে হচ্ছে, সেই রোগটি আমরা নির্ণয় করব কিভাবে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। একটা হলো যে রোগীর হিস্ট্রি, ইতিহাস জানলে পরে ধরেন আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। এবং ফাইনাল যদি আমরা বলি যে আসলে কি এটা ডিস্ক প্রলাপস, হাড় ছড়ে যাওয়া, ইনফেকশন, টিউমার, ক্যান্সার, হোয়াট এভার মেবি, সেটা বোঝার জন্য কয়েকটা পদ্ধতি আছে। সেটা হলো সাধারণত যাদের বয়স থাকে, বয়সজনিত কারণ আমরা বুঝতে পারি যে বয়সজনিত কারণ, কিন্তু ইয়াং বয়সে যদি হয়, আঘাতের একটা হিস্ট্রি থাকলে আমরা মনে করি আঘাত, কিন্তু অনেক সময় বড় ধরনের কিছু থাকে না, তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। ধরেন ক্লিনিক্যাল আমরা ডাক্তার হিসেবে কিছু নিই। আর হলো এক্সরে, যেমন আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এটা একটা এমআরআই। এই এমআরআইতে আমরা দেখবো, ওই যে দেখেন লাল রঙের যেটা 13 চিহ্ন করা আছে, চিহ্ন করা, এবং 5 নাম্বার এবং 6 নাম্বার। উপর থেকে আমরা যদি বলছি যে আমরা 7টা ভার্টিব্রা থাকে, উপর থেকে আমরা গুনে আসলে এই 5 এবং 6 এই দুই জায়গায় ডিস্ক বের হয়েছে, মোটা পিছনে সাদা ভার্টিক্যাল, আমরা বলি স্পাইনাল কর্ড, মোটা রগের মতো দেন চাপ দিয়ে ধরে আছে। এটা দেন প্রায় 80% একদম চেপে ধরে মোটামুটি 5 এবং 6 এর মাঝখানে। উপরে এবং নিচে যদি আপনি দেখেন তাহলে কিন্তু অনেকটাই দেখেন মানে মোটা। তার মানে যে এই যে শুরু করে ফেললো, এই শুরু করার কারণ হলো যে দুইটা হাড়ের মাঝখানে জেলগুলা বের হইয়া ডিস্কগুলা প্রলাপস হয়ে কর্ডের মধ্যে চাপ, নার্ভের মধ্যে চাপ। এটা হলো আপনার হলো এমআরআই দেখে আমরা বুঝি। এবং পরেরটা যদি আমরা যাই এক্সিয়াল সেকশন, আমরা দেখতে পাচ্ছি এই যে একটা বাম দিকে, এরপরটা ওই যে দেখেন বাম পার্শ্বের নার্ভের মধ্যে চাপ, পরেরটা আমরা দেখলে মনে হয় সেন্ট্রালি, তাহলে আমরা বুঝতে পারি যে একদম মাঝখান থেকে শুরু করে তার বাম দিকে বেশি। কিন্তু অনেক সময় এরকম অবস্থায় দুই হাতেও যেতে পারে। এই ভদ্রলোকের ঘাড়ের সাথে তার হলো বাম দিকের ব্যথাটা অনেক অনেক বেশি ছিল। সুতরাং আমরা এক্সরে একটা নিব, তারপর আমরা এমআরআই, এটার জন্য আমরা একটা অপারেশন করছি। তবে আমরা চিকিৎসার আগে আমরা বলতে চাই যেটা, যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নন অপারেটিভ ট্রিটমেন্ট। আমরা ধরেন সার্জন, অনেক রুগীরা মনে করে যে সার্জন গেলেই মানে অপারেশন করবে। মজার জিনিস হলো কি, যে যদি এরকম ডিস্ক প্রলাপস হয় তাহলে কিন্তু শতকরা 70 থেকে 80% রুগীর কোনো চিকিৎসা লাগে না। যেমন আমরা এই যে ছবিটা যদি দেখেন, এটাকে আমরা অপারেশন করেছি অনেক চিকিৎসার পরে, অর্থাৎ তাকে চেষ্টা করা হয়েছে তাকে যাতে সার্জারি না লাগে। এরপর দেখেন যে অপারেশনের পূর্বে সে হাঁটতেছে, আস্তে আস্তে খুব কষ্টে হাঁটতেছে, এবং এই ভদ্রলোককে চিকিৎসা করা হয়েছিল সার্জারি করে। দেখেন তার হাঁটাটা এখন একটু চেঞ্জ, এবং আমরা এটা হলো ঠিক অপারেশনের পর। আর যদি আমরা চিন্তা করি যে এই যে এটা হলো 1 মাস পর তার হাঁটার স্পিড বেড়ে গেছে। এবং এর আগের স্লাইডটা যেটা আমরা এক্সরেটা আমরা বলছিলাম যে এক্সরে আমরা কি সার্জারি করি, আগের স্লাইডটা এইটা দেখেন আপনার, এই যে দ্বিতীয় নাম্বার যেটা দেখেন মনে হয় একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরে একটা স্ক্রু, পিছনে একটা স্ক্রু, নিচে একটা স্ক্রু, মাঝখানে জায়গাটা কিন্তু ওই ডিস্কগুলো প্রলাপস ছিল। আমরা ওই ডিস্কগুলো সরিয়ে ফেলে ওখানে কিন্তু ডিস্কের পরিবর্তে এক ধরনের জিনিস লাগানো আছে, হার্ট একটা জিনিস, আমরা বলি স্পেসার বা কেজেস। এটার সুবিধা হলো যে এই যে ডিস্কগুলো আমাদের নার্ভে চাপ দিচ্ছিল ওগুলোকে আমরা একদম ফ্রি করে দিয়ে একটা ঠিক মানে তার জায়গাটা যাতে অন্য কিছু চেপে না যায় আর অন্য কিছু না ঢুকতে পারে, এই স্পেসার দিয়ে স্ক্রু দিয়ে ফিক্স করে দেওয়া। এটা ধরেন এক ধরনের প্রসিডিউর, কিন্তু আরও ভালো প্রসিডিউরও আছে। যেমন যদি হয় রুগী যদি অ্যাফোর্ড করতে পারে, এই জয়েন্টের পরিবর্তে কিন্তু জয়েন্ট লাগানো যায়। আচ্ছা,
এটাও যেটা এখন করা হ্যাঁ যায়। যেটা হলো ডিস্ক রিপ্লেসমেন্ট, এটা ওদের একদম লেটেস্ট। এখন আমাদের প্রেক্ষাপটে ধরেন এটা 95% কেসে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে প্রসিডিউর আমরা দেখলাম, দিস ইজ দ্য একদম মডার্ন আপনার হলো টেকনিক্যাল যাওয়া টেকনোলজি, যেটা আমরা এখানে করি বা এখানে করে সব থাকি। অহরহ হচ্ছে এবং এতে রোগী মোটামুটি তার স্বাভাবিক জীবন অনেক ভালো, আমরা তো আমরা ছবিতে আমরা দেখলাম। তো মজার জিনিস হলো কি যে রুগীদের যেটা একটা ভয় থাকে যে গেলেই সার্জারি, তা কিন্তু না। শতকরা 80-85 ভাগ 90 ভাগ রুগী কিন্তু অপারেশন ছাড়া ভালো ছাড়াই হয়। ভালো হয়ে যায়। এখন শুধু আমাদের ডিসিশন নিতে হবে যে কোন রোগীটা আমাদের সার্জারি লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। এইটা যদি আমরা গুরুত্ব সহকারে আমরা ইভালুয়েট করতে পারি, ফাইন্ড আউট করতে পারি, তাহলে কিন্তু কোনো বিভ্রান্তির সৃষ্টি হয় না। জি জি, আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য এবং ঘাড়ের ব্যথার যে মানে কারণগুলো রয়েছে এবং বর্তমান যে আধুনিক চিকিৎসা রয়েছে এবং কিছু সতর্ক বার্তা আপনি বলেছেন, যেগুলো মোবাইল ব্যবহার, ডিস বা একটা ল্যাপটপ জিনিস যেটা হলো জি, আমরা বলে সংক্ষেপে থাকি শেষ যে করি আমরা। যে ঘাড়ের ব্যথা যদি এরকম হয়, বেশি উঁচু বালিশ ব্যবহার না করা, একেবারে নরম একটা বালিশ, একই পজিশনে লম্বা টাইম না থাকা। যদি যারা ড্রাইভ করতে হয়, যদি লং টাইম ড্রাইভ, তার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় একটু সাপোর্ট দিয়ে দেওয়ার কথা আমরা বলে থাকি। যে আর একটা হলো লাস্টে যে কিছু এক্সারসাইজ আছে, ব্যায়াম, যেটা ইউটিউবেও আমরা মানে দেখাই থাকি, ওই এক্সারসাইজগুলো করলে কিন্তু ঘাড়টাকে তার নর্মাল যে অ্যালাইনমেন্ট সেটা কিন্তু মেনটেন হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ। এই টিপসগুলো আমাদের দর্শকদের জন্য নিশ্চয়ই আপনাকেও ভীষণ কাজে লাগবে তার প্রাত্যহিক জীবনে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ঘাড়ের ব্যথা এবং এর কি করা যায় এবং সতর্কতামূলক কি কি প্রতিদিন কাজগুলো করা যায় যাতে ঘাড়ের ব্যথাটি না হয় এবং ঘাড়ের মেরুদণ্ডটি সুস্থ থাকে সে বিষয়ে কথা বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।